গ্রেপ্তারকৃত প্রধান নির্বাচন কমিশনারদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সততার সাথে দেয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। অপরদিকে সমাজবিজ্ঞানী অধ্যাপক সালমা আক্তার মনে করেন, সিস্টেম ব্রেক করলে এমন পরিণত হওয়াটাই স্বাভাবিক, তবে মানুষের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে, যা আগামীর জন্য একটি সতর্ক বার্তা বহন করে। মোমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। 2014, 18 এবং 24-এর জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রহসনমূলক, লোক দেখানো এবং দিনের ভোট রাতে করাসহ ফেসিবাদী রাজত্ব বাস্তবায়নের নির্বাচন। আর এসব ভোট আয়োজনে নেপথ্যে থাকা দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করা হয় শেরেবাংলা নগর থানায়। অভিযোগ দাখিল করা হয় নির্বাচন কমিশন সচিবালয়েও। যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে। অতঃপর সাবেক সিইসি রকিবউদ্দিন অসুস্থ থাকায় গ্রেপ্তার করা হয় সাবেক সিইসি KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে। সাজানো এই নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে 5 সদস্যের একটি কমিটিও গঠন করেছে। সার্বিক এই পরিস্থিতিতে গ্রেপ্তারকৃত প্রধান নির্বাচন কমিশনারদের থেকে শিক্ষা নিয়ে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সততার সাথে দেওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। এটি ভবিষ্যতে আমার কাছে মনে হয় যে আসলে এটা বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে নির্বাচনটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য এটার একটা পজিটিভ বা ইতিবাচক এর একটা প্রভাব পড়বে বাংলাদেশে। যারা নির্বাচন কমিশনার বা যারা প্রধান দায়িত্বে ছিলেন তারাই যে এককভাবে দায়ী বিষয়টা তা নয়, কারণ আসলে তারা একটা কাঠামোর মধ্যে কাজ করেন। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছেন, তারপরে অর্থ মন্ত্রণালয় আছেন। এই প্রতিষ্ঠানগুলো সামগ্রিকভাবে যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু নির্বাচন কমিশন তাত্ত্বিকভাবে বা সাংবিধানিকভাবে স্বাধীন থাকলেও তাদের অনেক সময় সুষ্ঠুভাবে কাজ করা কঠিন হয়ে পড়ে। আর সমাজবিজ্ঞানী অধ্যাপক সালমা আক্তার মনে করেন, সিস্টেম ব্রেক করলে এমন পরিণতি হওয়াটাই স্বাভাবিক, মানুষের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আগামীর জন্য বার্তাটা হচ্ছে যে আমরা চাই সিস্টেম ফিরে আসুক, সিস্টেমের মধ্যেই সব কিছু হোক। তো যদি সিস্টেম ব্রেক কিছু হয় তাহলে যেটা হচ্ছে যে অন্যরাও কিন্তু সিস্টেম ব্রেকে যাবে। আগামীর জন্য আমরা একটা অ্যানোমিক সিচুয়েশনের দিকে চলে যাব, যেটা সব সঙ্গত কারণেই একজন সমাজবিজ্ঞানী হিসেবে অথবা একজন সিটিজেন হিসেবে আমি কোনোভাবেই সেটা মনে করি যে আমাদের জন্য আসলে গ্রহণযোগ্য হবে না। তো আমার কাছে মনে হয় সামাজিকভাবে সামাজিক প্রতিষ্ঠানগুলো যত স্মুথ কাজ করে আমরা সেটা এক্সপেক্ট করি যে আমাদের স্ট্রাকচারাল ওয়েতেই জাস্টিসটা পৌঁছে দেওয়া উচিত। সেটা এখন যারা খুব রাজনীতি বা ওই ধরনের ক্ষমতার বলয়ের মধ্যে আছেন অথবা আমরা সাধারণ মানুষ, সবার জন্যই আসলে জাস্টিস থাকা দরকার। জাস্টিস সিস্টেমটা যেন স্ট্রাকচারের মধ্যে থাকে। গ্রেপ্তার হওয়া সাবেক সিইসিদের থেকে শিক্ষা নিয়ে আগামীতে জাতীয় সংসদ কিংবা স্থানীয় নির্বাচন আয়োজনের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। আমার কাছে মনে হয় যে এর আগের যে নির্বাচন যেগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, তো সেই সময় কিন্তু আসলে ব্যাপক হারে বদলি করা হয়েছে এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় আস্থার, জনগণের মধ্যে যদি নির্বাচনের বিষয়ে আস্থা তৈরি করতে হয় তাহলে তাদেরকে আসলে অন্য জায়গায় বদলি করা দরকার। সিইসিদের কেন গ্রেফতার করা উচিত অথবা উচিত না, এই দুটো ক্ষেত্রে কিন্তু তারা মতামত তৈরি করতে পারে, সামাজিক মতামত তৈরি করতে পারে। সেদিক থেকে দুটো সুবিধা, একটা হচ্ছে সামাজিক ভাবনাটা আমরা জানবো যে আসলে মানুষ কি চাচ্ছে, সেই প্রেক্ষিতে রাষ্ট্র তার নীতি নির্ধারণ, রাষ্ট্র তার কার্যক্রম সেটাকে পরিচালিত করতে পারবে। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। কথা বলার জন্য। এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে উদ্ধার করেছে র্যাব 4। গতরাতে সার্ভার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। এর আগে রোববার সকাল 8টার দিকে এইচএসসি পরীক্ষার জন্য ভাটারা এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ। পরিবার জানায়, রোববার দুপুর 1টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি হননি। এই ঘটনায় রোববার সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকে তাকে খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির প্রতিবেদনের পর অবশেষে বিদ্যালয় পাচ্ছে ফরিদপুরের শরীথা গ্রাম। শিক্ষা থেকে বঞ্চিত একটি প্রজন্মের মুখে এখন আশার আলো। গ্রাম জুড়ে বইছে আনন্দের জোয়ার। প্রতিনিধি শফিকুল ইসলাম, জনি রিপোর্ট।
অবশেষে আশার আলো জ্বলল বিদ্যালয়হীন সলিথা গ্রামে। মাই টিভির অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর গ্রামটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছে প্রশাসন। গেল ২৫ জুন স্কুলে হেঁটে যেতে হয় ৩০ মিনিটের পথ। এই শিরোনামে মাই টিভির বিশেষ প্রতিবেদনটি দেশের বিভিন্ন স্তরে নাড়া দেয়। প্রতিবেদন উঠে আসে ফরিদপুরের নগরকান্দার সলিথা গ্রামের শিশুরা কিভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিবেদন প্রচারের পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। রোববার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিনে গ্রামটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের আশ্বাস দেওয়া হয়। আমরা এই এলাকাবাসীর সাথে কথা বলেছি, ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বলেছি। আসলে মনে হয়েছে এই এলাকায়, এই সলিথা গ্রামে একটা প্রাইমারি স্কুল দরকার। আর এইটা দরকার, এই প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আমার থেকে আমার সক্ষমতা অনুযায়ী যা যা করার দরকার আমি সম্পূর্ণটাই করব। দীর্ঘদিনের অপেক্ষা যেন আজ শেষের পথে। নতুন বিদ্যালয় স্থাপনের আশ্বাসে খুশি গ্রামবাসী। খবর শুনেই ছুটে আসে শিশু ও অভিভাবকরা। জানান মাই টিভির প্রতি কৃতজ্ঞতা। মাই টিভি চ্যানেল আমাদের দেখাইছে, তাই জন্য আমরা একটি স্কুল পাচ্ছি। আমাদের গ্রামে স্কুল ছিল না, টিভিতে নিউজ করার পর আমাদের গ্রামে স্কুল হবে। গ্রামে স্কুল হবে, আমরা অনেক খুশি। নগরকান্দা ইউনো মহোদয় এবং শিক্ষা অফিসার দুজনই পরিদর্শন করে গেছেন। ধন্যবাদ মাই টিভিকে, এবং তারা আশ্বস্ত করে গেছেন এই নিউজের ভিত্তিতে যে আমাদের দিক থেকে যতদূর সম্ভব আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করব। মাই টিভি চ্যানেলে নিউজ করার জন্য তো টিওনো স্যার, শিক্ষা অফিসার স্যার আসার পরে আশ্বস্ত করে গেছে আমাদের সলিথা গ্রামে একটা স্কুল হবে। মাই টিভিতে ধন্যবাদ, তাদের কারণে আমাদের স্কুল হইতেছে। একটি প্রতিবেদনের ফলে বদলে যেতে পারে একটি গ্রামের ভবিষ্যৎ। বিদ্যালয়হীন সলিথায় শিক্ষা প্রতিষ্ঠার উদ্যোগ সেই আশার বার্তাই দেয়। এখন শুধু প্রয়োজন দ্রুত বাস্তবায়ন। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। রংপুরে এবার জিআই স্বীকৃত হাড়িভাঙ্গা আমের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হলেও উৎপাদন খরচ তোলা নিয়ে যেন চিন্তার ভাঁজ আম চাষিদের কপালে। চাষিদের দাবি সঠিক বাজার ব্যবস্থা ও আম সংরক্ষণাগারে কার্যকর পদক্ষেপ নেবে সরকার। অর্থকারী এই ফসলটির ন্যায্য দাম পেতে সরকারের সঠিক পৃষ্ঠপোষকতা না পেলে ধীরে ধীরে আম চাষি থেকে মুখ ফিরিয়ে নেবে এখানকার আম চাষিরা। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। স্বপ্ন ছিল হাড়িভাঙ্গা আমে ভাগ্য ফ্রানোর, কিন্তু এখন সেই আমই যেন হয়ে উঠেছে দুঃস্বপ্নের প্রতীক। রংপুর অঞ্চলের বিখ্যাত হাড়িভাঙ্গা আমে এবার বাম্পার ফলন হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ চাষিরা। যত্ন করে গাছ পরিচর্যা, সার, কীটনাশক ও শ্রমের ব্যয় ওঠানো নিয়েই এখন চিন্তিত অধিকাংশই আম চাষি। বাজার ব্যবস্থায় দুর্বলতায় দিশেহারা আম চাষিরা। গড়ে প্রতি কেজি আম উৎপাদনে খরচ পড়েছে ৩৫ থেকে ৪০ টাকা, কিন্তু স্থানীয় বাজারে হাড়িভাঙ্গা আম বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়, যার ফলে প্রত্যাশার আম হয়ে উঠেছে চাষিদের হতাশার কারণ। গতবারের চেয়ে আম বিক্রি করে এবার ম্যাক্সিমাম ৩ লক্ষ টাকার মতো লস হবে, কারণ এই হাড়িভাঙ্গা আম 25 থেকে 30 টাকা কেজি। 100 গ্রাম ওষুধ নিয়েছি 750 টাকা দাম। আরও একটা ওষুধ দেওয়া না গেলে এখন অভাবের কারণে মনে করেন ওষুধ দিতে দিতে হাঁপিয়ে যায়। চাষিদের অভিযোগ, নেই সরকারি কোনো ন্যায্য দাম নির্ধারণ ব্যবস্থা, নেই পর্যাপ্ত সংরক্ষণের সুযোগ। ফলে অনেক সময় বাধ্য হয়েই পানির দামে আম বিক্রি করছেন তারা। যে কীটনাশকের বাজার আর যে আমের বাজার, তাতে আমরা চাষিরে আর গরু আছাড়া টেকতে পারবো না। 1 কেজি 200 টাকা করছে, তাহলে পাবলিক বাঁচবে কেমন করি? এলে আমের বাজার, ওষুধের দামে উঠছে না। কিছু ব্যবস্থা করিল সরকারে, তাহলে মনে করো পাবলিকের জন্য কিছুটা ভালো হইলে, কৃষক যারা ব্যবসায়ী তার জন্য ভালো হইলে। হাড়িভাঙ্গা আমের বাজার সম্প্রসারণে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। হাড়িভাঙ্গা আম সংরক্ষণের জন্য একটি সংরক্ষণাগার প্রস্তুত করা হবে, তো এই বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। স্বপ্নের হাড়িভাঙ্গার বাম্পার ফলন হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় মলিন হয়ে পড়েছে এখানকার আম চাষিদের মুখ। সময় মতো বিপণন সুবিধা ও সরকারের নজরদারি না থাকায় ভেঙে পড়েছে এখানকার বাজার ব্যবস্থা। এতে করে জিআই স্বীকৃত ঐতিহ্যবাহী এই হাড়িভাঙ্গা আম চাষ থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেবে এখানকার আম চাষিরা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। এবার গ্রাম বাংলার খবর।
চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত বেসরকারি সিটি সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে প্রশাসন। গতকাল বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও পাঁচলাইশ থানার পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে উঠে আসে হাসপাতালের নানা অনিয়ম ও অযোগ্যতার চিত্র। বিদ্যুৎ, পানি, এমনকি গ্যাস সংযোগ না থাকায় রোগী সেবা দান একেবারেই অসম্ভব। অভিযানের খবর পেয়ে হাসপাতালের ডাক্তার, নার্স সহ সব কর্মচারী পালিয়ে যায়। কুমিল্লা ১৪ গ্রাম ইউনিয়ন নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনীর সদস্যদের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেনের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কোর্ট চলাকালে মোট 5টি গাঁজার রোল সহ হাতে নাতে 2 জন অপরাধীকে আটক করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একজনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, 300 টাকা অর্থদণ্ড এবং অন্যজনকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড করা হয়। রাজবাড়ীতে বিভিন্ন সময়ে 66টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ। গতকাল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব। আর হারানো মোবাইলের প্রকৃত মালিকগণ তাদের মোবাইল ফিরে পেয়ে রাজবাড়ী জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হিজরা সম্প্রদায়ের জীবনবান উন্নয়নে অ্যাক্সেস টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজরা কমিউনিটি শীর্ষক কিক অফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ক্লাব গোলাম মাওলা কনভেনশন হল রুমে আত্মসাহায্য কর্মসূচির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার আলাউদ্দিন হাসান। আত্মসাহায্য কর্মসূচির প্রকল্প পরিচালক বিপ্লব রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসি কান্ত হাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশাল টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ আহমেদ সহ হিজরা জনগোষ্ঠীর সদস্যবৃন্দ। গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির গাইবান্ধা জেলার মুখ্য সমন্বয়ক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম সমন্বয়ক ফিহাদুর রহমান দিবস, রাশেদুল ইসলাম জুয়েল, মাহমুদ মোত্তাকিম সহ অন্যান্যরা। নরসিংদী 4-এর সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার শাখাওয়াত হোসেন বকুল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, সাধারণ জনগণের পাশে থেকে তাদের মনের ভাষা বুঝে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে। কারণ বেলাবু মনোহরদের মানুষ বিএনপিকে ভালোবাসে। সে ভালোবাসাকে ধরে রাখতে তাদের মনের ভাষা বুঝে কাজ করতে হবে, তাহলেই জনগণ ভালোবাসবে। গতকাল বিকেলে উপজেলার পিন্নাবাইদ ইউনিয়নে গণসংযোগ সাবেক চেয়ারম্যান মরহুম মাকসুদুর রহমান রতন কবরের জিয়ারত শেষে কাশিমনগর মোড়ে ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বিনাবাইদ ইউনিয়ন চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্নার সভাপতিত্বে ইউনিয়নের যুবদল নেতা আয়াতুল্লাহর সঞ্চালনায় এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করা হয়েছে। শহর ও গ্রামহাট বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু। এ সময় স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ সদর উপজেলায় প্রাইভেট কারের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষের জেরে প্রাইভেট কারের মালিক প্রকাশ্যে গুলি ছুড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় গাড়িটি থেকে ইয়াবা ও একটি রিভলভার জব্দ করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, ঘটনার পরপরই পুলিশ প্রাইভেটে থাকা দীপুকে আটক করে। এ সময় তার প্রাইভেট কার তল্লাশি করে 70 পিস ইয়াবা জব্দ করা হয়। মুন্সিগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, সাব্বির আহমেদ দীপু একজন প্রফেশনাল কিলার। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ 14টি মামলা রয়েছে। তার সাথে আরও 2 জন ছিল, তারা পালিয়ে গেছে।
তুই